আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই সেশনটি। যদিও এই সেশনটি গত 17 তারিখ আপলোড করার কথা ছিল, মানে ওই দিন আমাদের লাইভ সেশন হয়েছিল এবং ওই লাইভ সেশনটাই আপলোড করার কথা থাকলেও দুর্ভাগ্যবশত রেকর্ড করার সময় ভয়েস ওভার না আসাতে আমরা ওই দিন আপলোড করতে পারিনি। তবে সেটারই আজকে একটা ভার্সন আমরা আপলোড করছি, রেকর্ডেড ভার্সন। মোটামুটি ওই দিন যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি ওই বিষয়গুলোই থাকবে, হয়তোবা কোশ্চেন অ্যান্সারের যে ইন্টারাকশন সেশনটা ছিল সেটা এখানে ইনক্লুড করা সম্ভব হচ্ছে না। তারপরেও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। ফাইন, আমাদের যে বিষয়টা নিয়ে ছিল যে আইএফআইসি ব্যাংকের টিওসো রিক্রুটমেন্ট শুরু হয়েছে 2026-এর প্রথম রিক্রুটমেন্ট, এবং এটার ইনিশিয়াল ভাইবা এবং রিটেন নিয়ে মেইনলি এই সেশনটাতে আমরা কথা বলবো। তার আগে আপনারা গত 11 তারিখ পর্যন্ত আইএফআইসি টিওসোর অ্যাপ্লিকেশন প্রসিডিওর ছিল, আপনারা মোটামুটি অ্যাপ্লাই করেছেন অনেকেই, এবং আশা করি যে যারা সঠিকভাবে অ্যাপ্লাই করেছেন তারা শর্টলিস্টেড হবেন। এবং সেই ধারণা থেকেই কিন্তু আমরা এই আজকের এই সেশনটা মানে লঞ্চ করা, যে এই আপনারা যদি শর্টলিস্ট হন সেই ক্ষেত্রে পরবর্তী যে স্টেজটা রয়েছে ইনিশিয়াল ভাইবা এবং তারপরে যে স্টেজটা রয়েছে রিটেন, এটাতে আসলে আপনারা কী করবেন বা কীভাবে প্রিপারেশন নিলে বেটার হয় সেটার জন্যই আমাদের আজকে এই সেশন। ওকে, তাহলে আমরা নেক্সট শুরু করি, দেখি আমাদের কি রয়েছে। ওকে, ইনিশিয়াল ভাইভা মেইনলি আমরা যেটা নিয়ে কথা বলবো আজকে, ইনিশিয়াল ভাইভা এবং ভাইভা রিলেটেড টপিক নিয়ে বেশি কথা বলবো এবং রিটেন নিয়েও কিছু মানে প্রাইমারি টাচ আপনাদেরকে দেবো। সো ইনিশিয়াল ভাইভাটা কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল বা জানার একটা আগ্রহ থাকে। বেশ কিছু বছর আগে যখন করোনাকালীন সময় ছিল এবং তার পোস্ট প্যান্ডেমিকের কিছু দিন পর্যন্ত অনলাইনে এই ইনিশিয়াল ভাইভাটা হয়েছে, বাট এখন সেটার সুযোগ নেই। এখন অফলাইন এবং হেড অফিসে সরাসরি গিয়ে ভাইভাটা দিতে হয়। গত টিএসও বা গত এমটিওতে যে বিষয়টা হয়েছে, যে আপনার ওরা একটা নির্দিষ্ট ডেট শিডিউল আপনাকে ফিক্সড করে দেবে, ওই শিডিউল অনুযায়ী আপনাদেরকে হেড অফিসে গিয়ে ভাইভাটা অ্যাটেন্ড করতে হবে। তো সেই ক্ষেত্রে যারা ঢাকাতে আছেন তাদের জন্য তো আসলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ঢাকার বাইরে যারা আছেন তারা মানসিকভাবে প্রিপেয়ার্ড থাকবেন যে যখন শর্টলিস্ট শুরু হবে এবং এই শর্টলিস্টে যখন আপনি ডাক পাবেন তো ঢাকায় গিয়ে আপনাকে ভাইভা দিতে হবে। অনেকেই দেখা যায় যে বিভিন্ন কর্মস্থলে আছেন, মানে একটা জব করছেন ঢাকার বাইরে, আবার এটাতে এসে ভাইভা দেওয়াটা একটু টাফ। সো সেই জন্য মানসিকভাবে আসলেই প্রিপেয়ার থাকতে হবে আপনাদেরকে, যে ঢাকাতে গিয়েই ভাইভাটা অ্যাটেন্ড করতে হবে। এই মাঝখানে একটু বলে রাখি যে এই শর্টলিস্ট নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছিলেন যে আসলে কিভাবে শর্টলিস্ট হয়, আমার সিজিপিএ এত এত কম, এটাতে শর্টলিস্ট হবে কি না, বা আমার মাস্টার্স অন গোয়িং, আমি শর্টলিস্টেড হব কি না। তো তাদের ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কগুলো তো আসলে শর্টলিস্ট কিভাবে করে এইটা মানে আমাদের মতো সাধারণ যারা মানে কি বলবো, যে ম্যানেজমেন্টের বাইরে যায় লোকজনরা, এরা আসলে মানে এটাকে আগে থেকে কি বলে যে অনুমান করা খুব কঠিন। কারণ তাদের ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থেকেই আসলে শর্টলিস্ট করা হয়। কখন কোন ব্যাংকের কী ধরনের ক্রাইটেরিয়া থাকে এটা আসলে বলা মুশকিল। তো আশা করা যায় যে আইএফআইসি টিওসতে মোটামুটি সব ধরনের রেজাল্টকেই যখন প্রায়োরিটি দেয়, কারণ আমি দেখেছি, নিজে দেখেছি যে সিজিপিএ 3 বিলো, মানে মাস্টার্স বা অনার্সে, মেইনলি মাস্টার্স তো লাগবে না, অনার্সের কথাই বলি, অনার্সের সিজিপিএ 3 এর নিচে অনেককেই দেখেছি শর্টলিস্ট হয়েছেন এবং অনেকে জবও করছেন। তো সেই ক্ষেত্রে বলা যায় যে মোটামুটি আপনি প্রপারলি যদি অ্যাপ্লিকেশন প্রসিডিওর কমপ্লিট করেন শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা ইনিশিয়াল ভাইভাটা অফলাইন মানে ঢাকায় এসে দিতে হবে বা হেড অফিসে দিতে হবে, ফিজিক্যালি দিতে হবে, এইটা মেন্টালি প্রিপেয়ার থাকবেন আর কি। এরপর আমরা দেখব ভাইভা ড্রেস কোড, যে আসলে আমি যখন অনলাইনেই যদি ভাইভা দিই বা অফলাইনে বা মানে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে ভাইভা দিই, যেভাবেই ভাইভা দিই না কেন, এই ভাইভা ড্রেস কোড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভাইভা ড্রেস কোডটা সম্পর্কে আপনার আসলে ভালো একটা আইডিয়া থাকা উচিত যে কী ধরনের ড্রেস কোড ভাইভাতে অ্যালাউ করে, অথবা নতুন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন, ইউনিভার্সিটিতে তো প্রেজেন্টেশন দিচ্ছেন, ইউনিভার্সিটিতে ভাইভা দিচ্ছেন, এইখানকার প্রেজেন্টেশন বা ভাইভা আসলে ডিফারেন্ট কোথায় এটা একটু জানতে হবে। আপনি ইউনিভার্সিটিতে যখন ভাইভা দিচ্ছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, ফর্মাল ওয়েতে গিয়ে প্রেজেন্টেশন করছেন, সেইটা অ্যাকাডেমিক পারপাসে। আর আপনি যখন একটা ব্যাংকে যাবেন, একটা ক্যারিয়ার পাথ শুরু করতে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল একটা সাইড, এবং এই প্রফেশনাল সাইডটাতে প্রফেশনালিজমটা খুব ইম্পর্টেন্ট। এবং এই কর্পোরেট সেক্টরে, প্রাইভেট ব্যাংক তো কর্পোরেট সেক্টরের মধ্যেই পড়ে,
তো কর্পোরেট সেক্টরে আপনার ফার্স্ট লুকটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনার ফার্স্ট লুকটা দেখে যদি ইমপ্রেশন ভালো না কাজ করে তাহলে কিন্তু আপনার প্রতি নেগেটিভ একটা ফিল আসবে তাদের, এবং সেটার ইফেক্টটা পড়ে আসলে আলটিমেটলি। সো ফার্স্ট ইমপ্রেশন যেটা হয় যে আপনাকে ভাইভাতে একটা ভালো ড্রেস কোড পরতে হবে। সেই ড্রেস কোডের মধ্যেই দেখেন আমাদের এখানে দুইটা ক্যাটাগরাইজড করে দিয়েছি আমরা অলরেডি। হ্যাঁ, মেলদের জন্য এক ধরনের ড্রেস কোড এবং ফিমেলদের জন্য অবশ্যই তো আলাদা ধরনের ড্রেস কোড হবে। মেলদের যে ড্রেস কোড হয় সেটার মধ্যে কি থাকে, এই যে এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, একজন স্মার্ট ছেলে হোয়াইট কালারের কি পরছে, যে শার্ট পরেছে এবং গ্রে কালার বা যে কোনো একটা কালারের প্যান্ট পরেছে, ব্ল্যাক প্যান্ট আপনারা ইউজ করবেন, টাই পরেছে। সো এইখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে কি যে ছেলেদের ক্ষেত্রে এই লুকটা ফর্মাল, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এইখানে যদি কেউ এই টাইটাকে বাদ দিয়ে দিতে চায় যে আমি টাই আসলে পরবো না, টাই বাঁধাটা আমার জন্য ঝামেলা, বা টাই পরবো না, শুধু শার্ট এবং প্যান্ট পরে যাবো এবং এরকম একটা ফর্মাল গেট আপে যাবো, এনাফ, কোনো সমস্যা নাই। শার্টের কালার কি সবসময় হোয়াইটই হইতে হবে, বা প্যান্টের কালার কি ব্ল্যাকই হইতে হবে, এমন কি কোনো বাধ্যবাধকতা আছে কি না? বাধ্যবাধকতা নাই, তবে হোয়াইট এবং ব্ল্যাকের সাথে কম্বিনেশনটা লাইট কালারের মধ্যে বেস্ট। আপনি এই হোয়াইট বা ব্ল্যাক ইউজ না করে যদি যে কোনো লাইট কালারের প্রেজেন্টেবল একটা শার্ট বা প্যান্ট ইউজ করেন তাহলেও চলবে, এবং এরকম পরিপাট্য মানে চাকচিক্য থাকলেই এনাফ, যথেষ্ট, আর কিছু লাগবে না। ঠিক আছে, এখন আসলে স্যুটটা পরার দরকার পড়ে কি না, স্যুটটা আমরা পরবো কি না, এটা একটা ব্যাপার থাকে, রাইট? যদি স্যুট পরতে আপনার অসুবিধা না থাকে, যদিও সামার, কিন্তু তারপরেও স্যুটটা যদি আপনি ম্যানেজ করতে পারেন বা স্যুট যদি থাকে, স্যুট পরে যাওয়া বেটার। কারণ যেখানে ভাইবা হবে সেটা তো সেন্ট্রালাইজড করা, এসি সেন্ট্রালাইজড, সো সমস্যা হওয়ার কথা না, ভেতরে সমস্যা হওয়ার কথা না। আপনি কোটটা নিয়ে গেলেন বা স্যুটটা নিয়ে গেলেন, গিয়ে ভিতরে গিয়ে পরলেন। আমার মনে হয় স্যুটটা যদি কেউ মানে অ্যাভেল করেন বা থাকে তাহলে পরবেন, না থাকলে কষ্ট করে ম্যানেজ করার দরকার নাই, এটাই এনাফ। কিন্তু থাকলে আপনি পরতে পারেন স্যুট, ফাইন। এবার আসি ফিমেলদের জন্য, যে ফিমেলরা আসলে কী ধরনের ড্রেস কোড পরতে পারেন। এখানে দুইটা ড্রেস কোড দেওয়া আছে, রাইট? একটা শাড়ি পরা আর একটা একটু ফর্মাল, মানে প্রফেশনাল ফর্মাল গেট আপ দিয়ে স্যুট টুট পরা। এখন শাড়িটা আপনারা পরতে পারেন, ফিমেল যারা, শাড়ি যদি সমস্যা না হয়, অনেকে শাড়ি পরলে আবার নার্ভাস ফিল করেন বা সামারের মধ্যে গরম লাগতে পারে। যদি কেউ শাড়ি পরেন মানে কমফোর্ট ফিল করেন তাহলে শাড়ি পরেন, আদারওয়াইজ দরকার নাই। এই যে এই ফর্মাল লুকটা কি পরতে হবে, এটা এমনি দেওয়া না, এই ফর্মাল লুকে না গেলেও সমস্যা নাই। আপনি নর্মাল সালোয়ার কামিজ যেটা পরেন সেটা খুব সুন্দর করে প্রেজেন্টেবল ওয়েতে পরে গেলেন, এবং যদি কেউ হিজাব করেন সেই হিজাবটা অনেক সুন্দর করে প্রেজেন্টেবল ওয়েতে পরে গেলেন, যেটা দেখতে আপনাকে সুন্দর লাগবে, অর্থাৎ আপনাকে কনফিডেন্ট দেবে। আপনি নিজে যখন ফিল করবেন যে না এই ড্রেসটাতে আমি কমফোর্ট, তাহলেই সেটা ফর্মাল ড্রেস হবে, এবং সেটা মানুষ যাতে মানে অ্যাকসেপ্ট করে, এটাও হইতে হবে। আবার কেউ অ্যাকসেপ্ট করতে পারলো না এমন ড্রেস পরলে তো সেটা আপনার কমফোর্ট হলেও সেটা ফর্মাল ড্রেস হবে না। সো মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে এবং আপনার কাছে কমফোর্ট ফিল হবে, সেটাই ফর্মাল ড্রেস। সো ভাইবার ড্রেস নিয়ে এই ছিল আমাদের আজকের কথাবার্তা। এইটা এই জন্য বললাম যে অনেকে ফ্রেশ গ্রাজুয়েট আছেন, তাদের জন্য এই জিনিসটা জানানো জাস্ট। ওকে, নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইস ব্রেকিং কোশ্চেন। আইস ব্রেকিং কোশ্চেনটা কি, আপনি যখন ভাইবা বোর্ডে অ্যাপিয়ার করলেন, আপনার সাথে ভাইবা বোর্ডের লোকজনরা কী ধরনের কথা দিয়ে শুরু করবে, অর্থাৎ আপনাকে কীভাবে তারা স্টার্টিংটা আপনার সাথে কীভাবে হবে, সেই ধরনের কোশ্চেনগুলোকে আমরা সাধারণত আইস ব্রেকিং কোশ্চেন বলে থাকি। হ্যাঁ, আইস ব্রেকিং কোশ্চেনগুলোর মধ্যে প্রথম যেই টপিকটা থাকে সেটা হলো অ্যাবাউট ইয়োরসেলফ। এখানে দেখেন আমরা লিখে দিয়েছি যে এক্সপ্রেস ইয়োরসেলফ। হ্যাঁ, রাইট, আপনার সম্পর্কে জানতে চাবে। এখন কথা হচ্ছে যে আপনার সম্পর্কে জানতে চাওয়া তো খুব সহজ একটা ব্যাপার, তাই না? আপনি আপনার নিজের সম্পর্কে বলবেন, খুব ইজি লাগছে এখন। কিন্তু যখন ভাইভা বোর্ডে গিয়ে আস্ক করা হয় হঠাৎ করে এই কোশ্চেনটা, তখন আপনি যদি গুছিয়ে না রাখেন তাহলে এই জিনিসটা অ্যান্সার করা একটু ডিফিকাল্ট। তো আপনারা যেটা করবেন, আপনার সম্পর্কে আপনি কি কি জানাতে চাচ্ছেন, হ্যাঁ, এই জিনিসটা আপনি বাসায় বাংলায় এবং ইংরেজিতে বোথ, এই দুইটা ভার্সনে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। তাহলে হবে কি যে আপনার ভাইভা বোর্ডে গিয়ে যখন আপনি এই প্র্যাকটিসটা করছেন, যখন আপনি বাসায় এই প্র্যাকটিসটা করছেন, তখন ভাইভা বোর্ডে গিয়ে আপনার এই অ্যান্সার করাটা খুব ইজি হয়ে যাবে। সো আপনারা বাসায় আপনি আপনার সম্পর্কে কতটুকু জানাতে চান বা আপনি আপনার সিভিতে কী কী অ্যাটাচ করেছেন সেই সংক্রান্ত তথ্যগুলোকে গুছিয়ে বাংলা এবং ইংলিশ দুইটা ভার্সনে
আপনারা রেডি করে রাখবেন এবং এটা নিয়ে প্র্যাকটিস করবেন, যাতে ভাইবা বোর্ডে কোশ্চেন করা হলে আপনি ফ্লুয়েন্টলি অ্যান্সার করতে পারেন। এরপর থাকে একাডেমিক ব্যাকগ্রাউন্ড। এই একাডেমিক কোশ্চেন তো করবে, তার আগে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বিষয়টা কি আসলে। একাডেমিক ব্যাকগ্রাউন্ড রিলেটেডটা আপনার সম্পর্কে মানে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি যেই ডিসিপ্লিনে বা যেই সাবজেক্টে পড়াশোনা করেছেন সেটা সম্পর্কে কিছু বলেন, সেখানে কি কি কোর্স ছিল, আপনি সেটা পড়ে কি কি উপকৃত হয়েছেন, আসলে আপনার মানে এই কোর্সটা মানে এই সাবজেক্টে পড়াশোনা করে আপনি কি নিজেকে মনে করেন কি না যে না এটা আপনার জন্য পারফেক্ট সাবজেক্ট ছিল। এইসব কোশ্চেনগুলো আসলে আপনাকে এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আস্ক করতে পারে। এরপর দেখেন দুইটা বিষয় আছে এখানে, why do you want to be a banker and relation between banking with your subject। এই দুইটা কোশ্চেনই সাধারণত নন বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদের জন্য করা হয়ে থাকে। যেমন ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবে, বা যারা সায়েন্সের অন্যান্য সাবজেক্ট থেকে যারা আসবে, বা ডিসিপ্লিন হিসাবে বাংলা, ইসলামিক স্টাডিজ বা সমাজকর্ম বা বিভিন্ন অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের সাবজেক্ট বাদে অন্য যে কোনো সাবজেক্ট থেকে আসলে এই দুইটা কোশ্চেন সাধারণত করে থাকে, যে কেন আপনি ব্যাংকার হতে চান এবং কেন আপনার সাবজেক্টের সাথে আপনার ব্যাংকিংয়ের আসলে সম্পর্কটা কোথায়। এই দুইটা আপনাকে একটু গোছায় রাখতে হবে। আপনি কেন ব্যাংকার হতে চান এই জিনিসটা আপনি একটু প্রিপেয়ার করে রাখবেন, যে আপনার এটা ড্রিম ছোটোবেলা থেকে, বা আপনি অনেককে দেখেছেন যে এটা একটা সম্মানজনক পেশা, বা এই পেশায় আসলে সিকিউরিটিটা অনেক বেশি, আর্থিক সুবিধার সাথে সম্মানের একটা ব্যাপার থাকে। এইসব বিভিন্ন কারণে ব্যাংকার আপনি হতে চান, এটা আপনি একটু গুছিয়ে রাখবেন বাংলা ইংলিশ দুই ভার্সনে। এরপর রিলেশন বিটুইন ব্যাংকিং উইথ ইউর সাবজেক্ট, যেমন ধরেন কি বলবো, যে ইসলামিক স্টাডিজের একজন স্টুডেন্টকে এটা জিজ্ঞেস করলো যে কেন আপনি ব্যাংক, মনে করেন আপনার সাবজেক্টের সাথে ব্যাংকের রিলেশন রয়েছে, তো সে অ্যান্সার করতে পারে এইভাবে যে যেহেতু এখন বর্তমানে ম্যাক্সিমাম ব্যাংকগুলোই তাদের ইসলামিক উইন্ডো ওপেন করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে ইসলামিক নলেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না, জানা। তো এই জন্য ইসলামিক ব্যাকগ্রাউন্ডের বা ইসলামিক স্টাডিজ বা ইসলামিক হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের যারা রয়েছে এদেরকে ব্যাংকের সাথে নিলে ব্যাংকের এই বেনিফিটটা হতে পারে, ইসলামিক ব্যাংকিং উইন্ডোতে তাদের এই সাহায্যগুলো হতে পারে। যারা আইসিটি থেকে আসেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, তারা বলতে পারেন যেহেতু ব্যাংকিং সেক্টরটা এখন টোটালি অটোমেশনে চলে যাচ্ছে, ব্যাংকের সফটওয়্যার থেকে শুরু করে সব ধরনের ট্রানজ্যাকশান এখন অনলাইন বা সফটওয়্যার বেসড, তো সেই ক্ষেত্রে তো ইঞ্জিনিয়ারদের প্রয়োজন আছেই ব্যাংকে, তাই না। এভাবে আপনি এই আইস ব্রেকিং কোশ্চেনগুলো আপনি গুছিয়ে রাখলে হবে কি আপনার জন্য সুবিধা হবে, আইস ব্রেকিং কোশ্চেনগুলোতে আপনার কাজে লাগবে। সেই কাজেটা প্রথমটা ভাইভাতে আপনার শুরুটা ভালোভাবে হবে, ভাইভার শুরুটাতে আপনি নার্ভাস ফিল করবেন না যদি এই কোশ্চেনগুলো আপনার গোছানো থাকে, তাহলে আইস ব্রেকিং কোশ্চেনটাতে একটু প্রায়োরিটি দিতে হবে। ওকে, নেক্সট আসলে আমরা কী পড়বো, মাস্ট রিড কিছু জিনিস আছে যেটা আপনাকে আসলে পড়তেই হবে, এই জিনিস নিয়ে কোশ্চেন করবেই। যেমন একাডেমিক, আমরা একটু আগে একাডেমিক যে জিনিসটা বলছি সেটা ছিল আপনার ব্যাকগ্রাউন্ড জাস্ট জানার জন্য। এখন ভেতরের একাডেমিক কী কী থাকতে পারে, যেমন ধরেন যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের থেকে আছেন, যারা ফাইন্যান্সের অথবা অ্যাকাউন্টিংয়ের যারা আছেন, তাদের অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের কোর যে জিনিসটা সেটা জানতে হবে, বেসিকটা তো জানবেনই, এবং ভেতরের ডেপথ থেকে আপনাকে কোশ্চেন করতে পারে, তাই না। কারণ আপনি ওই সাবজেক্টে 4 বছর পড়াশোনা করছেন, ওই সাবজেক্ট নিয়ে তাদের তো এক্সপেকটেশন অনেক হাই থাকবে। তো আপনাকে আপনার সাবজেক্টের রিলেটেড সব কিছু অনেক ভালো করে পড়তে হবে, আত্মস্থ করতে হবে ধরতে গেলে। সো এই যে কিছুদিন সময় পাচ্ছেন, এখনও তো শর্টলিস্ট শুরু হয়নি, সামনে শর্টলিস্ট শুরু হবে, তারপর ভাইবার শিডিউল দিয়ে ভাইবা নেওয়া শুরু করবে। সো এই কয়েকদিন অন্তত একাডেমিক বিষয়গুলো খুব ভালো করে পড়ে ফেলেন একেবারে। আপনার সাবজেক্টের কী কী জিনিস আপনার উইকনেস আছে, জানার ঘাটতি আছে, থিওরিটিক্যাল যে বিষয়গুলো আপনার জানতে হবে সেই জিনিসগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করে রাখেন। এরপরে ভাইবার জন্য যে কোশ্চেনটা থাকে রিসেন্ট ব্যাংকিং রিলেটেড এবং রিসেন্ট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা বাংলাদেশি অ্যাফেয়ার্স, সব ধরনের অ্যাফেয়ার্সগুলো জানতে হবে। ব্যাংকিং অ্যাফেয়ার্স কি সেটা বর্তমানে যদি আমি বলি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে মাঝখানে মানে লাস্ট কয়েকদিন বেশ আলোচনা হলো, কথাবার্তা হলো, আপনি এটা নিয়ে ধারণা রাখতে পারেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কততম গভর্নর, তার নাম কি, তার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো জানতে পারেন। এছাড়া সম্মিলিত ইসলামী ব্যাংক সম্পর্কে আইডিয়া রাখতে পারেন, যে 5টি ব্যাংকে একত্রিত করে একটা ব্যাংক মার্জ করে একটা ব্যাংক করলো, এটার আসলে বেনিফিটটা কি, এটা কেন করা হলো, এটার উপকার কি আসলে গ্রাহকরা পাবে কি না, এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এছাড়া ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যদি আমি বলি, এখন বর্তমানে কি ইরান যুদ্ধ চলছে, ইরান ইসরায়েল বা ইউএসের যে যুদ্ধ চলছে এটা সম্পর্কে জানতে হবে। হরমুজ প্রণালীতে কেন এতটা গুরুত্বপূর্ণ সেটা জানবেন। বাংলাদেশে অন্যান্য অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানবেন। বাংলাদেশে নতুন সরকার ব্যবস্থা হয়েছে, নতুন সরকার আসছে, সেই সরকারের কে কোন মন্ত্রী আছে, অর্থমন্ত্রীকে, অর্থ উপদেষ্টা মানে অর্থ সচিবকে, এখন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে।
রিসেন্ট অ্যাফেয়ার্সে, কারণ এইটা দিয়ে আপনাকে যাচাই করে যে আপনি আসলে পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখেন কিনা। একজন ব্যাংকারকে অনেক বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয়, তো এইসব বিষয়ে যাচাই করার জন্য আসলে জানতে চাওয়া হয়। আর মূলত ফাইনালি ভাইবা নিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ভাইবাটা আসলে একটা মানে কি মাইন্ড গেম এক্সাম। এখানে আপনি সঠিক অ্যান্সার করছেন, ভুল অ্যান্সার করছেন, এর থেকেও বড় বিষয় হচ্ছে আপনি অ্যান্সারটা কতটা কনফিডেন্টলি করছেন, আপনার কনফিডেন্সের অবস্থাটা কোথায়। আপনি অ্যান্সার জানেন কিন্তু করতে পারছেন না, সেটা আপনার জন্য নেগেটিভ ইমপ্রেশন দেবে। আবার আপনি ভুল জানেন এবং সেটাকে খুব গর্বের সাথে বা দাম্ভিকতার সাথে প্রেজেন্ট করছেন, সেটাও আপনার জন্য হচ্ছে হলো নেগেটিভ ইমপ্রেশন দেবে। ভাইভা বোর্ডে আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে। আপনি যদি কোনো একটা কোশ্চেনের অ্যান্সার একেবারেই না পারেন, কনফিডেন্টলি না করতে হবে যে এইটা সম্পর্কে আসলে আমার ধারণা নাই, আমি পরবর্তীতে জেনে নেব স্যার। কিন্তু আপনি যদি সেটাকে বাহানা করেন, এই অমুক তমুক ঘোরায় ফিরে বলতে চান, তাহলে সেই জিনিসটা আসলে নেগেটিভলি আপনার কাছে ইফেক্ট ফেলবে আর কি, নেগেটিভ ইফেক্ট ফেলবে। সো ভাইভা সংক্রান্ত আশা করি যে আপনারা মোটামুটি একটা কনসেপ্ট পেয়েছেন যে ইনিশিয়াল ভাইভাতে আসলে কী কী ধরনের জিনিসপত্র নিয়ে আলোচনা হতে পারে। ওকে, এখন আসি আমরা মেইন যে ফোকাসটা, যেই জিনিসটা আপনাকে আসলে চাকরি জোগাড় করে দেবে, মানে যেই ব্যাপারটাতে আপনি চাকরি পাবেন যেটা থেকে আর কি, সেটা হচ্ছে রিটেন ক্র্যাক। আপনাকে রিটেন ক্র্যাক করতে হবে। রিটেনের জন্য কয়টা সাবজেক্ট আমরা দেখেন এখানে দিয়েছি: বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে এবং রাইটিং। এখন এই যে রাইটিংটা কেন দিয়েছি, এটা কিন্তু আসলে কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না, তাই না? এইটা দিয়েছি আমি এই কারণে যে যার রাইটিং স্কিল যত ভালো সে তত ভালো করবে এই জবটাতে অন্তত, কারণ এখানে টোটালি রিটেন বেসড একটা পরীক্ষা হবে। এমসিকিউ থাকবে 2-4টা বা 10টা সর্বোচ্চ ধরেন, আর বাকি 90 মার্কস কিন্তু রিটেনকেই ক্যারি করবে। সেই রিটেনে বাংলা থাকবে, ইংলিশ থাকবে, ম্যাথ থাকবে, জিকে থাকবে, রাইট? ওকে, তাহলে আমরা এই রিটেনটা কীভাবে ক্র্যাক করব সেটা নিয়ে আমরা একটু পরের ধাপে দেখি বাংলাতে কী কী থাকতে পারে। হ্যাঁ, বাংলাতে কী কী আসতে পারে। ওকে, বাংলাতে এইভাবেই যে আসবে, এই প্যাটার্নেই যে আসবে ব্যাপারটা এরকম না। আমি জাস্ট একটা অ্যাজাম্পশন দিয়েছি যে সাধারণত ব্যাংকের পরীক্ষাগুলোতে যেই ধরনের টপিক থেকে রিটেন কোশ্চেন হয় সেটার একটা সামারাইজ করা হয়েছে এখানে। আর একটা ব্যাপার মনে রাখবেন, রিটেন বা এমসিকিউ যাই বলেন না কেন, একটা ব্যাংকের জন্য প্রিপারেশন নিয়ে আপনি ওই ব্যাংকেই জব করবেন, এই ব্যাপারটা থেকে, এই মানসিকতা যদি কারো থাকে, এটা থেকে বেরিয়ে আসেন। আপনাকে প্রিপারেশন নিতে হবে, ডিটেলস ডেপথ প্রিপারেশন নিতে হবে, এবং এই একটা প্রিপারেশনেই যেন সব ধরনের ব্যাংকের চাকরি আপনি অ্যাভেল করতে পারেন। মানে কি, যে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বা এইখানকার টিএসও বলেন, আইএফআইসি টিএসও বলেন, বা অন্য ব্যাংকের টিএও বলেন, বা এমটিও মানে সার্কুলার সামনে যেগুলোতে আসে বা আসবে সেগুলো সম্পর্কে বলেন না কেন, একটা প্রিপারেশন দিয়েই যেন আপনার কমপ্লিট হয়ে যায়। আমি কিন্তু ওভারঅল নিয়ে আলোচনা করছি, শুধু আইএফআইসি টিএসওকে মানে ফোকাসড করেই আলোচনা হচ্ছে, ব্যাপারটা এরকম না। যেমন এই যে এখানে বাংলার যে কোশ্চেন প্যাটার্নটা, এই কোশ্চেন প্যাটার্নটা শুধুমাত্র আইএফআইসি বেসড না, কিন্তু এটা সবার জন্য ইন জেনারেল এরকম হইতে পারে। ফোকাস রাইটিং থাকে সাধারণত কি থাকে, যে রিসেন্ট অ্যাফেয়ার্স সম্পর্ক থাকে, এনভায়রনমেন্টাল ইস্যু সম্পর্কে থাকে, এবং অর্থনৈতিক সংক্রান্ত ইস্যুতে ফোকাস রাইটিং সাধারণত থাকে। তো আপনারা যেটা করবেন, পেপার কাটিং ফেসবুকে দেখবেন প্রচুর পাওয়া যায়, এবং আমি নিজেও আমার টাইমলাইনে আমি বিভিন্ন সময় পোস্ট করে থাকি, বিভিন্ন ইম্পর্ট্যান্ট পেপারের নিউজগুলো আমি পোস্ট করে থাকি। এই জিনিসগুলো জাস্ট রিডিং পড়েন, আপনার পেপার কিনেও পড়তে হবে না। ফেসবুকে প্রচুর গ্রুপ পেজ আছে যারা এরকম শেয়ার করে। পেপার কাটিংগুলো জাস্ট রিডিং পড়েন। মুখস্থ ফোকাস রাইটিং কেউ কখনো করেও নাই, করতেও পারবে না। ফোকাস রাইটিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন, আশা করি ভালো করতে পারবেন। সো এই যে এই ফোকাস রাইটিংয়ের যেই জায়গাটা, এইটার জন্য আপনাকে প্রচুর পড়তে হবে এবং লিখতে হবে। বাসায় পড়েন এবং আপনি পড়ার পর মুখস্থ না করে জিনিসটা লেখেন, নিজে নিজে ট্রাই করেন যে ওটার মতো কতটা কাছাকাছি যেতে পারি আমি, এটা করেন। ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এটা নাও আসতে পারে, এটা নিয়ে আসলে আপনারা কয়েকটা দেখে যান। মানে ভাব সম্প্রসারণ এবং সারাংশ, সারমর্ম একেবারে কমন কিছু থাকে না, এই কমন কিছুগুলো জাস্ট একটু দেখে যাবেন, তাইলে এনাফ। লেটারের ফরম্যাটগুলো দেখে যাবেন। আমি সেদিন লাইভ ক্লাসে যেদিন নিলাম আর কি, লাইভ যেদিন ক্লাস হলো, ওই দিন কী ব্যাপারটা ছিল আমাদের, ওই দিন লেটারের কিন্তু কয়েকটা চেয়েছিলেন, অনেকে লেটারের ফরম্যাট চেয়েছিলেন। হ্যাঁ, আমি ফরম্যাট শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আপনাদেরও যদি লাগে আপনারা কমেন্ট করে জানান। আমি কয়েকটা লেটারের জাস্ট ফরম্যাট দেখবেন, এত ডিটেলস তো মুখস্থ করার সময় নেই, দেখারও সময় নেই। 4-5টা লেটারের ফরম্যাট দেখবেন যে এই ধরনের লেটার আসলে আমি কীভাবে অ্যান্সার করবো, জাস্ট এনাফ। B2E মানে কি, বাংলা টু ইংলিশ বা ইংলিশ টু বাংলা, দুইটাই লেখা উচিত ছিল, আমি B2E লিখছি শুধু। এইটা একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনার ট্রান্সলেশন,
বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা যাই বলেন না কেন, এটা ম্যাথের মতো তো, যে আপনি লিখলে ভালো মার্কস পাবেন, লিখতে ভালো করে লিখতে পারলে ভালো মার্কস পাবেন, ভালো লিখতে না পারলে মার্কস দিবে না। সো এটা একটু প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি করে, বিভিন্ন ডেইলি স্টারের একটা কলাম নিয়ে 2-4 লাইন নিয়ে আপনি নিজে প্র্যাকটিস করলেন, বা প্রথম আলোতে একটা সুবিধা আছে, ফিচার আছে, হ্যাঁ, বাংলাটা নিয়ে আপনি ইংলিশ কনভার্ট করবেন, মানে আপনি ট্রান্সলেট করবেন, পরে আবার ওই বাংলা লেখাটাকে ইংলিশে কনভার্ট করার সুযোগ আছে প্রথম আলো পত্রিকাতে। সো আপনি এইটা করতে পারেন, ট্রাই করে দেখবেন যে আসলে আপনার ইংলিশ কতটা ইমপ্রুভ করা, অথবা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। এখন তো পড়াশোনা অনেক সহজ, তাই না? চ্যাট জিপিটি ইউজ করে আপনি ট্রান্সলেশনটা প্র্যাকটিস করতে পারবেন। তো বাংলা নিয়ে মোটামুটি বাংলার থাকে না, এমসিকিউ থাকবে না আশা করা যায়, থাকে না ইউজুয়ালি, থাকবেও না আশা করি। বাংলায় রিটেনটাকে বেসলি ফোকাস করা হয়। ওকে, এরপর আসেন ইংলিশের কী ব্যাপার থাকে, যে ফোকাস রাইটিং কমন বাংলার মতো, ইংলিশেও ওই একই, বাংলা যে ফোকাস রাইটিংগুলো পড়বেন ওটার ইংলিশ ভার্সনটা একটু চোখ বুলায় রাখবেন। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং। হ্যাঁ, আর্গুমেন্ট রাইটিংয়ের ফরম্যাটটা দেখতে হবে ভাই। আর্গুমেন্ট রাইটিংয়ের ফরম্যাটটাই কিন্তু মার্কস তোলার জন্য একটা বেটার একটা জায়গা। আপনি আর্গুমেন্ট রাইটিং এক একজন এক একভাবে লিখতে পারে, তবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট রয়েছে। জিম্যাট ক্লাব যদি কেউ ইউজ করে থাকেন, জিম্যাট ক্লাবের একটা ফরম্যাট আছে। হ্যাঁ, লেটার অ্যাপ্লিকেশনসের ক্ষেত্রেও একই সেম, জাস্ট এখানেও ওই 4-5টা লেটার অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেখে যাবেন, এনাফ। প্যারাগ্রাফ, 4-5টা প্যারাগ্রাফ দেখবেন, কমন একেবারে প্যারাগ্রাফ যেগুলো সেগুলো দেখবেন। ট্রাফিক জ্যাম দেখতে পারেন, লেইজার দেখতে পারেন। এইটা আসলে মানে খুব সিম্পল প্যারাগ্রাফই আসে, খুব জটিল কিছু আসে না। অথবা ওই দিনের কাছাকাছি, যেমন পহেলা বৈশাখ যদি সামনে থাকে, পহেলা বৈশাখ নিয়ে আসতে পারে। এই প্যারাগ্রাফগুলো একটু জাস্ট দেখে রাখবেন। ইংলিশেও এমসিকিউ থাকার সম্ভাবনা খুবই কম, তারপরেও যদি থাকে 2-একটা ভোকাব বেসড থাকতে পারে। আর একটা ভালো ব্যাপার, ভোকাবুলারি নিয়ে গতকাল থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করছি। এই ভিডিওগুলোতেও আশা করি 15টা ভিডিও হবে, মানে 10টা বা 15টা ভিডিও হবে, প্রত্যেকটা 15 মিনিট করে ভিডিও। এবং এই ভিডিওগুলোতে আপনারা ভোকাবুলারি জাস্ট দেখবেন আর শুনবেন, মুখস্থ করার কোনো দরকার নাই। কারণ আপনি পরীক্ষার হলে এমসিকিউ যখন আসবে তখন ওই অটোমেটিক্যালি রিয়েলাইজ করে অ্যান্সার করতে পারবেন। আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন, আমার টাইমলাইনে পাবেন, একটু খুঁজে দেখেন, প্রথম পার্টটা আপলোড করা হয়েছে। এইভাবে 10টা বা 15টা পার্ট আমি আপলোড করব। এবং এইটার একটা সুবিধা কি জানেন, এটা ভিজুয়ালাইজেশন, মানে আপনি যখন একটা ওয়ার্ড দেখছেন, উপরে গোল করে একটা রাউন্ড করে ওই ওয়ার্ড রিলেটেড একটা সিনারিও আপনাকে দেখানো হচ্ছে। তো এইটা অনেক কাজে দেয় আসলে। হ্যাঁ, আমি নিজেও এইভাবে ভোকাবুলারি মেমোরাইজ করার ট্রাই করছি আর কি, বা এখনও করি। সো আপনাদের জন্য এই ভোকাবুলারিগুলো আমরা আপলোড করছি। সো ভোকাবুলারি বেসড যারা একটু প্যারা খাচ্ছেন, ভোকাবুলারি নিয়ে যারা একটু প্যারা খাচ্ছেন, এই ভিডিওগুলো দেখেন। বেশি না, 15 মিনিট, তো যে কোনো একটা সময় আপনি একটু ফোন নিয়ে 15 মিনিট দেখলেন। এইভাবে প্রত্যেকটা মানে একদিনেই তো সব দেখে ফেলা সম্ভব না। একটা পার্ট যখন শুরু করবেন, একটা পার্ট দেখলেন, 2 দিন পরে আরেকটা পার্ট দেখলেন, এইভাবে আপনি যান। তো আমার মনে হয় যে এটা আপনাদের জন্য কাজে দিবে অনেকটাই। ওকে, এরপর আমরা দেখি নেক্সটে ম্যাথ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ কি, এখানে রিটেন ম্যাথও থাকবে এবং এমসিকিউ থাকবে, একেবারে না থাকলেও 5টা এমসিকিউ দিবে। সো ম্যাথের জন্য দেখেন আপনাদের এখানে 5টা টপিক আমি মেইনলি সিলেক্ট করছি। ম্যাথ তো অনেক ভাস্ট না, অনেক বড় সিলেবাস, অনেক কিছু আছে, তার মধ্যে থেকেই 5টা বেছে বের করা আসলে খুবই কঠিন। তারপর আমি দিছি আপনাদের সুবিধার্থে। ফ্র্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট, ফ্র্যাকশনটা পড়বেন। পার্সেন্টটা ইম্পর্টেন্ট খুবই, টাইম ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট, মেনসুরেশন যেটা পরিমিতি খুবই ইম্পর্টেন্ট। যেমন ফ্র্যাকশন থেকে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, ওইবার ফ্র্যাকশন থেকে একটা প্রশ্ন আসছিল এরকম, যে তার সম্পত্তি ভাগ নিয়ে, যে সম্পত্তি ছেলেকে দিল 1/2, তারপরে মেয়েকে দিল 1/2, স্ত্রীর জন্য রাখলো কি 1/3, এরকম রেখে বাকি সম্পত্তি যেটা আছে সেটার মূল্য কত, এটা বের করা, এরকম একটা ম্যাথ ছিল ওই সময়। তো ফ্র্যাকশনটা দেখেন, ভগ্নাংশের অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, পার্সেন্টটা দেখেন, এইটা কিন্তু যে আবার পার্সেন্টের সাথেও মেলানো যায়। যদি এরকম ফ্র্যাকশন না দিয়ে সেটাকে 50%, 40%, 30% এইভাবে দিয়ে দেয়, সেটা কিন্তু তখন পার্সেন্ট হয়ে যায়। সো পার্সেন্টের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্ট্যান্ট। টাইম ডিস্টেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট। টাইম ডিস্টেন্সের সাথে কি থাকে, ট্রেনের অঙ্ক থাকে, তারপরে হলো আপনার বোটের অঙ্কও দিতে পারে টাইম ডিস্টেন্সের মধ্যে। এরপরে টাইম অ্যান্ড ওয়ার্কের যে ব্যাপারটা থাকে সেটাও একটু পড়েন। হ্যাঁ, ওয়ার্কের রিলেটেড যে কাজগুলো থাকে, আমরা ওয়ার্ক করছি, ঐকিক নিয়মে যে অঙ্কগুলো করছি ওয়ার্কের, সেগুলো আসতে পারে। পরিমিতির ধারণাগুলো রাখবেন, পরিমিতি সম্পর্কে কি, আয়তক্ষেত্র নিয়ে থাকতে পারে, আয়তক্ষেত্র থাকে, বর্গক্ষেত্রের কিছু জিনিস থাকতে পারে। হ্যাঁ, তারপরে হলো আপনার জ্যামিতির কিছু অংশ এখানে দিতে পারে, 2-একটা জ্যামিতির ম্যাথও থাকে অনেক সময়। তবে এই বিষয়গুলো একটু আগে শেষ করে বাকিগুলো ধরবেন। এইচ প্রবলেমটা দেখেন, এইচ প্রবলেমটাও যদিও একটু কম রিলেটেবল, কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এইচ প্রবলেমটা একটু দেখেন।
তো মোটামুটি এই 5টা শেষ করে বাকি সময় পাইলে অন্যগুলো করবেন। ম্যাথের জন্য প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা পড়েন, হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার্সের যত ম্যাথ কোশ্চেন আছে প্রাইভেট ব্যাঙ্কগুলোতে, যেহেতু প্রাইভেট ব্যাংকের পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করছি এখন, প্রাইভেট ব্যাংকের যতগুলো ম্যাথ কোশ্চেন আছে, রিটেন ম্যাথ বা প্রিলি ম্যাথ যা আছে, এগুলো একটু কভার আপ করেন। এই ক্ষেত্রে আমি একটা বই রেফার করতে পারি আপনাদের জন্য, সেটা হলো আপনার রিসেন্ট পাবলিকেশনসের ম্যাথ প্রাইভেট ব্যাংক বেসড একটা ফ্যাকাল্টি বেসড প্রাইভেট ব্যাংক জব সলিউশন আছে একটা, এইটা দেখতে পারেন। এই বইটা যদি আপনারা কিনতে চান আমি লিঙ্ক দিয়ে দেবো, একটা অনলাইন শপ আছে, সেই শপ থেকেও আপনারা নিতে পারেন। অনলাইন শপের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো, অথবা আপনারা রকমারি থেকে নেন বা যে কোনো শপ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঢাকাতে বা ঢাকার বাইরে বিভিন্ন লাইব্রেরিতে হয়তো এই বই পাওয়া যেতে পারে, আপনারা ওইখান থেকে নেবেন। আর ঢাকা থেকে যারা নিচ্ছেন নীলখাতে পাবেন, বাংলা বাজারে পাবেন, নিয়ে নিতে পারেন। ওই বইটা থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এটা আপনাদের জন্য আসলে বেশ কার্যকরী হবে আশা করি। এরপর জেনারেল নলেজ সংক্রান্ত যেই কোশ্চেনগুলো আমি এখানে ভালো করে, এর আগের দিনও আমি যে একটা পোস্ট দিয়েছিলাম জেনারেল নলেজের ডিটেলস সম্পর্কে আলোচনা করে, ডিটেলস না তো মানে ওই আর কি কী কী পড়বেন সেটা নিয়ে আলোচনা করে, সেটার সাথে এইটাকে রিলেট করে পড়বেন। যেমন ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, সায়েন্স রিলেটেড কোশ্চেন আসে, বুকস অথর থেকে আসে, ইকোনমি মেগা প্রজেক্ট, স্পোর্টস থেকে আসে, যে সামার অলিম্পিক কবে বা নেক্সট উইন্টার অলিম্পিক কবে হচ্ছে, 2026-এর অলিম্পিক কোথাও অনুষ্ঠিত হবে, ব্যাংকিং রিলেটেড কোশ্চেন থাকে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস তো খুবই কমন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আইএমএফ বলেন, তারপরে ইউনাইটেড নেশনস বলেন, WHO বলেন, WTO বলেন, খুব ইম্পর্ট্যান্ট। রিসেন্ট অ্যাফেয়ার্স, ইরান ইরাক যুদ্ধ সম্পর্কে পড়বেন। ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা কবে মারা গেল, 28 ফেব্রুয়ারি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। নতুন ধর্মীয় নেতাকে, এই জিনিসগুলো একটু পড়লে দেখা যাবে যে আপনাদের বেসিক মানে রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি কোশ্চেন হয়। জিকের যে ব্যাপারটা হবে, হয়তো বা 5টা রিটেন জিকে থাকতে পারে, অথবা 10টা MCQ থাকতে পারে। এটা রিটেন MCQ বোথ একসাথে প্রিপারেশন নেবেন। এর জন্য আপনাদেরকে যে বইটা আমি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে স্পটলাইট নামে একটা বই আছে। স্পটলাইট ব্যাংক জিকে স্পেশাল একটা বই আছে, ওই বইটার আপনারা দেখতে পারেন। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলোও যদি কভার করতে পারেন, আমার মনে হয় যে এই পরীক্ষার জন্য উতরে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই বইটাও যদি আপনারা নিতে চান আমি যে লিঙ্ক দিয়ে দেবো, ওই অনলাইন শপ থেকে নিতে পারেন, অথবা আপনাদের যে কোনো পছন্দ মতো একটা অনলাইন শপ বা পছন্দ মতো বইয়ের দোকান থেকে কিনতে পারেন। তো জিকে সংক্রান্ত এই ছিল মোটামুটি একটা আলোচনা। সো আমাদের রিটেন ক্র্যাক করার জন্য যা যা দরকার মোটামুটি আমি আলোচনা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো জানার কিছু থাকে কমেন্ট করবেন, আরও বিস্তারিত যদি আমি জানানোর সুযোগ পাই ইনশাল্লাহ আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। ওকে, আমরা একেবারে ফাইনালে চলে এসেছি, রাইট? এখন আমরা মডেল টেস্ট অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি। আমরা প্রথমেই আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনাদের জন্য 5টা ফ্রি মডেল টেস্ট অ্যারেঞ্জ আমি করব, এবং সেটাই আমি এখানে বলছি যে আপনাদের জন্য 5টা মডেল টেস্ট অ্যারেঞ্জ আমরা করব। এই 5টা মডেল টেস্ট বিভিন্ন সময়ে মানে টাইম জানিয়ে দেওয়া হবে, বিভিন্ন সময়ে আমার টাইম লাইনে আমি পোস্ট করে দেব, আপনারা সেই কোশ্চেনগুলো নিয়ে নিজেরা পরীক্ষা দিতে পারেন। এইটার একটা গুরুত্ব হচ্ছে মানে রিয়েল পরীক্ষার আগে আপনি যখন ওই রকমের প্যাটার্নেরই একটা পরীক্ষা 5বার দিবেন বাসায় বসে, তাহলে সেটা আপনার জন্য পরীক্ষার হলে গিয়ে আপনার নার্ভকে ধরে রাখতে বা আপনি নতুন একটা জিনিস আপনার করতে, মানে কি যে একেবারে নতুন না, যে জিনিসটা আপনি অলরেডি বাসায় 5বার করেছেন, সেই জিনিসটা গিয়েই পরীক্ষার হলে ফাইনালি প্র্যাকটিস করছেন বা ফাইনালি অ্যান্সার করছেন, তখন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। তো এই মডেল টেস্টের খুবই গুরুত্ব রয়েছে। আপনারা যারা মডেল টেস্ট চেয়েছিলেন, এবং আমি মেইনলি আপনাদেরকে নিজে থেকেই বলেছিলাম যে 5টা ফ্রি মডেল টেস্ট নেব, সেই 5টা ফ্রি মডেল টেস্ট সামনেই ডেট অ্যানাউন্স করে আপনাদেরকে দেওয়া হবে, আপনারা সেটাতে পরীক্ষা দেবেন। এইখানে এই মডেল টেস্ট রিলেটেড আমি একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, অনেকেই আমাকে বলেছেন যে এই মডেল টেস্টগুলো নেওয়ার পর সেটার সলিউশন একটা ক্লাস নেওয়ার জন্য, মানে আমাকে অনেকেই মেসেজ করেছেন যে আপনি তো মডেল টেস্ট নেবেন ফ্রিতে, এর সাথে একটা সলিউশন ক্লাস নেন। সেই ক্ষেত্রে আমি আসলে একটু অপারগ, কারণ কি এত টাইম দেওয়া আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায়। যদিও আপনাদেরকে আমি চিন্তা করেছি সব সেক্টরেই রাখবো, আপনাদের সাথে আমি থাকবো, তবে এই 5টা মডেল টেস্টের যদি সলিউশন ক্লাস নিতে যাই সেই ক্ষেত্রে আমার জন্য একটু টাফ হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি যেই অ্যারেঞ্জমেন্টটা করতে পারি সেটা হচ্ছে, আমি আমার সমসাময়িক যারা MTOs যারা আছেন, 2-1জনের সাথে কথা বলেছি, তো তাদেরকে নিয়ে আমি এই মডেল টেস্টগুলো রেডি করব এবং এই সলিউশন ক্লাসগুলো নেব তাদের সহায়তা নিয়ে।
সেই ক্ষেত্রে যারা আপনারা মডেল টেস্ট দিতে চান, যে আপনি বাসায় বসে মডেল টেস্ট দিবেন এবং আপনার খাতাটাকে আমরা মূল্যায়ন করব, ইভালুয়েট করব এবং সেটার উপর একটা সলিউশন ক্লাস নিব, তাদের জন্য আমরা আলাদা একটা সামান্য পরিমাণে ফি রেখে আলাদা একটা কি বলে এটাকে, যে একটা ধরেন প্রিমিয়াম একটা ব্যাচ বা প্রিমিয়াম একটা হচ্ছে হলো সেগমেন্ট করতে পারি। এমনিতেই নর্মালি সেম কোশ্চেনে ফ্রি মডেল টেস্ট হবে, আপনারা সবাই ফ্রিতে পরীক্ষা দিবেন। কিন্তু যারা চান যে তাদের খাতাটা একটু মূল্যায়ন হোক, যে আসলে আপনি রাইট ট্র্যাকে আছেন কিনা, বা আপনার এই সলিউশনগুলো জানা দরকার, যে এই সলিউশনগুলো জানলে পরে পরীক্ষায় গিয়ে আপনি ভালো করে আরও অ্যান্সার করতে পারবেন এই সলিউশন অনুযায়ী, তারা আমাকে আলাদা করে মেসেজ করতে পারেন। শুধু তাদেরকে নিয়েই একটা সামান্য ফি নিয়ে আমি এই অ্যারেঞ্জমেন্টটা করব। এই ছিল মোটামুটি আপনাদের জন্য আমার অ্যারেঞ্জমেন্ট। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই করব। আর যদি ভালো লাগে বা মনে হয় যে না আসলে আমি আপনাদের জন্য সামান্য পরিমাণ হলেও পরিশ্রম করছি, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, সবার সাথে জানান। এই তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন আপনারা, ভালো করে প্রিপারেশন নেন এবং পরীক্ষা অনেক ভালো হোক, আপনাদের শুভকামনা জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।